শুনুন, একটা বিষয় কিন্তু মানতেই হবে যে তৃণমূল সরকারের পতনের পিছনে 26,000 শিক্ষকের চাকরি বাতিল কিন্তু অন্যতম বড় কারণ। আজকে মানবিক মুখ্যমন্ত্রী সকলে বলছেন, আমরাও সেটা বিশ্বাস করি। তিনি আমাদের মাথায় হাত রেখেছেন, তিনি আমাদের নিয়ে অনেক জনসভায় অনেক কথা বলেছেন। তাহলে আমরা চাই যে আমরা অনুরোধ করছি যে আপনি রক্ষা করুন। ভোটের রেজাল্ট বেরিয়েছে, প্রায় 2 মাস অতিক্রান্ত হয়ে গেল। আমরা কিন্তু বিভিন্ন দেখছি সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট করছে। আমরা চাইবো যেন সরকার আমাদের দিকটা লক্ষ্য করে ভেবে কিছু বার্তা আমাদের উদ্দেশ্যে যেন দেয়। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে এই রাজ্যের এই মহৎ বিচার ব্যবস্থা আমাদের পানিশমেন্টের নামে কিন্তু জাজমেন্টের নামে আমাদের পানিশমেন্ট করেছে। আজকে নতুন করে যেন কোনো সুবল সরেন বা প্রশান্ত স্যারের মতো কেউ বিপর্যস্ত না হয়ে পড়ে, কারোর ফ্যামিলি যেন আজকে তাদের স্বজনহারা না হয়ে পড়েন, এটা সরকারকে দেখতে হবে। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর 2টো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। তৃণমূল সরকারের আমলে যে পরিমাণ শিক্ষা দুর্নীতি হয়েছে, সেই পরিমাণ শিক্ষা দুর্নীতির মধ্যে অন্যতম বড় উদাহরণ হলো এই 26,000 শিক্ষকের এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল। তার মধ্যে যদি যোগ্য ধরে নেওয়া হয় প্রায় 19,000, সেই 19,000 যোগ্য এখনো পর্যন্ত প্রায় 2 বছর অতিক্রম হতে চললেও তাদের চাকরির কোনো আশা কিন্তু রাজ্য সরকার দেয়নি। ইতিমধ্যেই পালাবদল হয়েছে রাজ্যের, কিন্তু এখনো পর্যন্ত যে শুভেন্দু অধিকারীর দিকে তাকিয়ে, অর্থাৎ আগে যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন তখন তিনি বারংবার এই চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে সমর্থন জুগিয়েছেন, তাদেরকে বারংবার বলেছেন যে তাদের যুদ্ধে তিনি পাশে থাকছেন। কিন্তু সেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এখনো পর্যন্ত এই চাকরিহারাদের নিয়ে একটি বার্তাও দেননি। সেই নিয়ে কিন্তু ক্ষোভ জমছে চাকরিহারাদের মনে। তাদের আশা যে সরকার অন্তত তাদের দিকটি চেয়ে দেখুন, নয়তো সুবল সোরেনের মতো যে 7-8 জন শিক্ষক ইতিমধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, ঠিক তেমন শিক্ষক কিন্তু আরও তৈরি হতে পারে আমাদের এই বাংলায়। দিদি, বিকাশ ভবন এসেছিলেন আপনারা, ভিতরে কি বললেন যারা ছিলেন তারা? আমাদের প্রথম এবং যেটা সবার আগে দাবি থাকে যে আমাদের 2016-র যে প্যানেলটা ক্যান্সেল হয়েছিল, যারা আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী ছিলাম তাদেরকে যাতে সসম্মানে পুনর্বহাল করার জন্য কিউরেটিভে যায় সরকার। কারণ পূর্ব প্রতিশ্রুতি অনুসারে সরকার বলেছিলেন যে যারা যোগ্য লিস্ট আছে, মানে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছে তাদের লিস্ট নিয়ে সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টে অ্যাপিল করবে যে যোগ্যরা যাতে পুনর্বহাল থাকে, তাদের যেন চাকরিটা থাকে। যে যোগ্য অযোগ্য যখন বাছাই হয়ে গেছে, কেন যোগ্যদের চাকরি যাবে? এটা বারবার আমরা এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যার যখন আমাদের বিরোধী দলনেতা ছিলেন তখন বারবার বিভিন্ন জায়গায় বলেছেন, বিকাশ ভবনের সামনে বলেছেন, বিধানসভার সামনে বলেছেন, আমি নিজে বিধানসভার সামনে অর্ডিন্যান্স নিয়ে গেছিলাম, উনি বলেছিলেন যোগ্যদের লিস্ট নিয়ে উনি মানে বিধানসভার বিল পাস করার জন্য বলবেন। কিন্তু আলটিমেটলি দেখতে পাচ্ছি যে সেই আমাদের নিয়ে কোনো কথা হচ্ছে না। বিধানসভার বিভিন্ন বিল পাস হচ্ছে, বাজেট পাস হচ্ছে, ভালো কথা, ভালো কাজ হচ্ছে, সেই নিয়ে ওনাকে সাধুবাদ জানাই, ওনাকে সাদর অভ্যর্থনা জানাই। কিন্তু সেখানে যদি আমাদের জন্য যদি কোনো বার্তা থাকতো যে আমরা এত লড়াই করেছি, উনি আমাদের লড়াইয়ে অংশগ্রহণ করেছেন, আমাদেরকে নিয়ে এত বার্তা দিয়েছেন, কিন্তু বর্তমানে উনি মুখ্যমন্ত্রী হবার পর ওনার কাছ থেকে আমরা কোনো বার্তা পাচ্ছি না। সেই বার্তা না পাওয়ার জন্য আমরা দিশাহারা হয়েই আজকে আমাদের বিকাশ ভবনে ছুটে আসতে হয়েছে। সেই জন্যই আমাদের আজকে এখানে আসা। সেখানে আসার পর আমাদের দেখছি 2016 নিয়ে কারোর কোনো বক্তব্য নেই, সবাই বলছে না এটা নিয়ে আমাদের এখনও কোনো আলোচনা হয়নি। তাহলে 2025 যে প্রসেসটা এখনও পর্যন্ত স্টপ হয়ে আছে, আমরা বলছি যে তাহলে 2025টা কী হচ্ছে? তো সেটাও বলছেন যে আপনাদের মনে হচ্ছে হয়তো স্টপ হয়ে আছে, কিন্তু প্রসেস হয়তো চলছে, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে কোথাও কাউন্সেলিং হচ্ছে না, 11-12-এর 12টার ওপরে সাবজেক্টের কাউন্সেলিং বাকি আছে, নবম দশমের এখনও ইন্টারভিউ ডেমনস্ট্রেশন শুরু হয়নি, আমরা যারা রেকমেন্ডেশন পেয়েছিলাম আমাদের এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইনি। তাহলে প্রসেস কোথায় চলছে সেটা আমাদের মনে হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ওনাদের মনে হচ্ছে প্রসেস চলছে। সেটা ভালো কথা, প্রসেস চললেই ভালো, কিন্তু এই প্রসেসটা এইরকম ধিমে তাদের চললে যে
কতদিনভাবে চলবে? সেখানে আমাদের তো মাত্র টাইম বাউন্ড প্রসেস, সেখানে 31 আগস্টের মধ্যে আমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে, মানে বেতন বন্ধ হয়ে যাবে, স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা তখন কি করব? আমাদের জন্য এক্সটেনশানে যাওয়া হবে কি না? তো ওনারা বলছেন যে যেহেতু এই প্রসেস চলছে, নিশ্চয়ই এখনও মানে প্রসেস কমপ্লিট হয়নি, তাহলে এক্সটেনশানে যাওয়া উচিত। কিন্তু সেটা আমরা 31 আগস্ট না হলে বুঝতে পারছি না। পজিটিভ হয়তো কথাবার্তা পেলাম যে এক্সটেনশানে যাবে, কিন্তু মানে আমরা তো ঘর পোড়া গরু, যতক্ষণ না আমাদের কাছে অর্ডার আসে ততক্ষণ আমরা সেটাকে মেনে নিতে পারছি না যে আমাদের এক্সটেনশান হচ্ছেই। তারপরে হচ্ছে আমাদের যে সমস্ত সহযোদ্ধারা যারা নট কল হয়েছে তাদেরকে নিয়ে কোনো বার্তা নেই। যদি 2025 প্রসেস এগোয়, যদি 2016 যদি কিছু না বলে, তাহলে 2025 যারা নট কল হয়েছে তাদের জীবন জীবিকা কী হবে? তারা কি অন্যের দোষে ভাগিদার হয়ে তাদের জীবনটা শেষ হয়ে যাবে? নিশ্চয়ই তাদেরকে নিয়েও তো কিছু ভাবা উচিত। কারণ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী উনি কিন্তু বারবার সমস্ত যোগ্যদের হয়ে বার্তা দিয়েছেন, তাহলে একজন যোগ্য যাতে না বাদ পড়ে যায় সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অবশ্যই দেখা উচিত ওনার। প্রায় 2 বছর হতে চললো যে যোগ্য শিক্ষকরা এখনো পর্যন্ত কোনো রকম জাস্টিস শব্দটা যদি বলি কোটানকোট, সেটা কিন্তু এখনো পেল না। বিজেপির পালাবদল এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বারংবার আশা করা হচ্ছিল যে সরকার হয়তো কিছু সঠিক বা সুবার্তা দেবে। কি বলবেন পুরো বিষয়টিকে নিয়ে? দেখুন, সায়েন্সে একটি কথা আছে, অনুঘটক। অনুঘটক হচ্ছে এমন একটা বিষয় যে নিজে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, মানে বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। আমরা মনে করি 2016 প্যানেলের যারা যোগ্য শিক্ষক, আমাদের যে দীর্ঘদিনের আন্দোলন, আমরা এখন যে রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তাতেই তার স্মৃতি জড়িয়ে আছে। তো আমাদের আন্দোলনের উপর ভিত্তি করেই এই রাজ্যে কিন্তু রাজনৈতিক একটা পট পরিবর্তন হয়েছে। এবং বর্তমান যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি আপনাকে অন রেকর্ড দেখাতে পারি, আমার কাছে ভিডিওগুলো আছে, তিনি আমাদের আন্দোলনে বারবার এসেছেন, এসে আমাদের নৈতিকভাবে আমাদের সমর্থন জানিয়েছেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা ক্ষমতায় এলে রাজ্য সরকার যোগ্যের পুরোপুরি তালিকা তৈরি করে সুপ্রিম কোর্টে যাবে এবং সেখান থেকে কীভাবে যোগ্যদের চাকরি ফেরত নিয়ে আসা হয় সে কাজ তারা করবে। কিন্তু মানে বলতে দুঃখ লাগছে, আজকে গভর্নমেন্ট তৈরি হওয়ার পর কয়েকটা মাস কেটে গেছে, অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের নিয়োগ সংক্রান্ত সেটা 2016 পরবর্তী কার্যক্রম হতে পারে, কিংবা সুপ্রিম কোর্টের নির্দেশে যে 2025 সেকেন্ড এসএসটি পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষাটাও কিন্তু এই মুহূর্তে তার নিয়োগ আটকে রয়েছে। আমরা বিভিন্ন রকম আশঙ্কার বা আমাদের অভ্যন্তরীণ কিছু কৌতূহলের মধ্যে আটকে রয়েছে, যার উত্তর আমাদের কাছে নেই। এবং এই উত্তর পাওয়ার জন্য আমরা বারবার বিভিন্ন দপ্তরে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে যাচ্ছি, অথচ আমরা কিন্তু তার সঠিক কোনো নির্দেশনা পাচ্ছি না। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের প্রায় 7-8 জন যোগ্য শিক্ষক শিক্ষিকা মারা গেছেন, তাদের পরিবারেরা অন্ধকারে আছে। আবার যদি আপনি যোগ্য শিক্ষক কর্মীদের কথা বলেন, তারা প্রায় 1.5 বছর ধরে বেতনহীন অবস্থায় আছে। তাহলে অন্যের দোষে, যেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সে দোষে আজকে আমাদের এই যে অবস্থা, এই অবস্থার কিন্তু পরিবর্তন হওয়া দরকার। এতদিন পর্যন্ত আমরা জানতাম যে তৃণমূল সরকার রাজ্যে আছে, তৃণমূল সরকার নিজের দুর্নীতির সঙ্গে যুক্ত, তার নেতা মন্ত্রীরা, তারা হয়তো করবে না। কিন্তু আজকে অভয়াকাণ্ড যেমন গুরুত্বপূর্ণ, সেই রকম একইভাবে কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের যোগ্যদের চাকরি চলে যাওয়া। আমাদের যে আর্তনাদ, এই আর্তনাদ সারা বাংলার মানুষ দেখেছে। আপনারা দেখেছেন রাস্তায় আমরা বারবার নেমেছি, আমরা পুলিশের মার খেয়েছি, আমাদের নামে এখনও কেস চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করেছিলাম যে হয়তোবা প্রতিশ্রুতিগুলো রাখা হবে। আমরা জানি যে সমস্ত কিছুই রাজ্য সরকারের হাতে নেই, এটা আমরা জানি, কারণ আমরা যোগ্য শিক্ষক। কিন্তু আমরা চাইছি কি? আমরা চাইছি এই সরকার যা সমস্ত তথ্যাদি আছে, যে ওএমআরগুলো 22 লক্ষ প্রকাশ পেয়েছে, সেইগুলোকে পুনরায় যাচাই করা যায়। সেইগুলো যাচাই করে আজকে এআই যুগ করা যায় না এরকম কিছু না। আজকে যদি হরপ্পা সভ্যতার ইতিহাস এআইয়ের মাধ্যমে তার নিখুঁত সমস্ত কিছু তথ্য তুলে ধরা যায়, তাহলে সামান্য 10 বছর 7 বছর আগের একটা পরীক্ষার রিপোর্ট তুলে ধরা যাবে না? দেখুন, যে মার্ডার করছে তার যতটা অপরাধ বা সেটা ততটা দুঃখ দেয়, কিন্তু আমি যদি দেখতে পাই যে মার্ডারকে আটকে দিয়ে যদি সেখানে কোনো রক্ষা করতে থাকে, যে আমাদের প্রাণটাকে বাঁচিয়ে ফেরাতে পারে, সে যদি চুপ থাকে, তাহলে তার দুঃখটা কিন্তু অনেক বেশি। হাত ভেঙে গেলে তার ব্যথা চলে যেতে পারে, কিন্তু আমাদের স্বপ্নগুলো ভাঙছে। প্রতিদিন আমরা মানে আরও গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছি। আমরা কি চাই? আমাদের খুব সুনির্দিষ্ট কয়েকটা দাবি আছে। আমাদের প্রধান দাবি
যে আমরা কখনোই একবারও আজকে 2 বছর অতিক্রান্ত 2016 প্যানেলকে ফিরিয়ে আনতে হবে এই কথা আমরা বলিনি। কারণ আমরা জানি যে 17 রকম দুর্নীতি সিবিআই আইডেন্টিফাই করেছে তার প্রত্যেকটা সঠিক, আমরা সেটা মেনেছি। আমরা 16 প্যানেলের শুধুমাত্র যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের হয়ে কথা বলি। যে 17 রকম দুর্নীতি হয়েছে সেটা যেমন 100% সত্যি, সেরকম 100% সত্যি যে 26,000-এর মধ্যে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের নামে এই 17 রকম এলিগেশনের কোনো এলিগেশন নেই। তাহলে আমরা কেন তার দায়ভার নেব? আজকে মানবিক মুখ্যমন্ত্রী সকলে বলছেন, আমরাও সেটা বিশ্বাস করি, তিনি আমাদের মাথায় হাত রেখেছেন, তিনি আমাদের নিয়ে অনেক জনসভায় অনেক কথা বলেছেন। তাহলে আমরা চাই যে আমরা অনুরোধ করছি যে আমাদের আপনি রক্ষা করুন। কারণ পুরো বাংলা হয়তো বাংলার শিক্ষা ব্যবস্থা, বাংলার অলিতে গলিতে যত বাংলা সরকারি স্কুলগুলো আছে যেখানে শিক্ষকের প্রয়োজন, তারা কিন্তু আমাদের চাইছে। আমরা এই মুহূর্তে স্কুলে যাই, আপনারা জানবেন আর মাত্র 2 মাস আমাদের এক্সটেনশন পিরিয়ড, এরপর আমাদের কি হবে জানি না, হয়তো বা আমরা এক্সটেনশন পেতে পারি বা নাও পেতে পারি। কিন্তু প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে এই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি কেন? সেখানে কি আমাদের কোনো দায়ভার আছে? আমাদের কিন্তু সেটা নেই। যখন আমাদের জাজমেন্ট সুপ্রিম কোর্টে গেল, হাইকোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্টে আমরা প্রধান বিচারপতি পেলাম প্রথমে চন্দ্রচূড় মহাশয়কে। তিনি কিন্তু তার শুনানি চলাকালীন একদম স্পষ্টভাবে বলেছিলেন যদি সেগ্রিগেশন সম্ভব হয় তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল করাটা কখনোই একটা ন্যায়সম্মত হতে পারে না। তিনি একথাও বলেছিলেন যে বিভিন্ন তদন্ত কমিটি গঠন করা হতে পারে, কিন্তু আবার পুনরায় পরীক্ষায় বসিয়ে দেওয়া এটাও খুব সহজ কাজ নয়। কিন্তু আমরা তারপর দেখলাম যা সমস্ত কঠিন, যেগুলো হওয়া উচিত নয় বা এখনও পর্যন্ত যেগুলো হওয়া উচিত ছিল না, সেই বিষয়গুলোই আমাদের সঙ্গে ঘটছে। আজকে আমরা অভিভাবকহীন হচ্ছি। সরকারি বিভিন্ন লয়াররা রয়েছেন, তারা ডিসিশন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে একটা পদক্ষেপ নিন না। তাতে কি রেজাল্ট আসবে, কি মানে সুপ্রিম কোর্ট বলবে সেটা সুপ্রিম কোর্ট বলুক, তাতে যা আসবে আমরা মেনে নিতে বাধ্য হব, কিন্তু পদক্ষেপটা সরকার নিক। আর এই 2025-এর যে SLST হয়েছে সেখানে যারা পেয়েছে তাদের প্রসেসটা অতি দ্রুত শুরু করা দরকার। কারণ 2 মাস থেকে 2.5 মাস হয়ে গেল এই প্রসেসটা বন্ধ হয়ে রয়েছে। স্বাভাবিকভাবে একটা উৎকণ্ঠা যে মাত্র এই 31শে আগস্ট আসন্ন, তো সেই অবধি এক্সটেনশন রয়েছে, তারপরে কি হবে? তো অবশ্যই প্রসেস যদি কমপ্লিট না হয় তাহলে সেই সময়টাও বাড়াতে হবে। আর আজকে শিক্ষাকর্মী ভাইরা বোনেরা যারা রয়েছে তারা প্রায় 15 মাস হয়ে গেল, মানে আমরা ভেবেও পাই না যে মাইনে বন্ধ হলে 1 মাস 2 মাস এখনও পাচ্ছি মাইনেটা, তাতেই আমাদের মনের মধ্যে এই অবস্থা যে মাইনে বন্ধ হলে 1 মাস চলবে কি করে, সেখানে 15 মাস কি করে কাটানো সম্ভব, এটা আমাদের মানে ভেবেও কুল পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা আগেও আবেদন জানিয়েছি, আবারও জানাবো যে এই সরকার তো মানবিক দৃষ্টিভঙ্গিতে সবার জন্য করছেন, তো যাদের অবদান ছিল এই পরিবর্তনে তাদের সেই শিক্ষাকর্মীদের 15 মাস বেতনহীন যোগ্যদের যেন কোনো ব্যবস্থা সরকার ইদানিংকালে যাতে করেন, যতক্ষণ না সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই নিয়োগটা কমপ্লিট হচ্ছে। তৃণমূলের আমলে তো আমরা দুর্নীতি দেখেছি। এবার এই আগস্ট, আপনি বারবার বলছেন যে 31শে আগস্টে মেয়াদ শেষ, যদি এখনও কোনো রকম ঘোষণা না হয় তাহলে আরও একজন সুবল স্যার বা আরও একজন এরকম ঘটনাও তো আমরা দেখতে পেতে পারি। দেখুন, আমরা মানে এই বিষয়ে প্রচণ্ড হতাশ বিগত সরকারের কাছে। আমরা যখনই দেখলাম যে বিগত দিনে অত্যাচারে নিপীড়িত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আজকে প্রাণ হারালেন আমাদের যোগ্য কিছু শিক্ষাকর্মীরা, তো সেক্ষেত্রে আমরা সরকারের দ্বারস্থ হয়ে বারবার বলেছি যে এনাদের ফ্যামিলির জন্য অন্তত একটা চাকরি অথবা এনাদের ফ্যামিলির যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়া দরকার সেগুলো মানে অনতিবিলম্বে আপনারা করুন। করা হয়নি। আমরা চাইবো এই সরকার যেন সেটা করেন, কারণ এটা মানবিক দিক থেকে অবশ্যই দেখা প্রয়োজন। কারণ যোগ্য হয়েও আজকে তারা চাকরিহারা হয়ে তো মানসিক নিপীড়নের জন্যই আজকে কেউ হার্ট অ্যাটাক, কেউ ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছেন। এটা কখনোই মেনে নেওয়া যায় না। আর এখন যে টালবাহানা চলছে, ভাবুন তো যারা নট কল্ড হয়েছেন 2025-এর সিলেকশনে, দূরের ওয়েটিং, তাদের কি হবে? আমরা তো ভেবে কুল পাচ্ছি না যে একটা নতুন প্রসেস হয়েছে, এই যে একটা ব্যাপক অংশ, একটা সংখ্যাটা তো কম নয় মোটেও, একজন হলেও সেটা বিপদ। সেখানে প্রায় 1400 জন এখনও অবধি নট কল, অনেকে রয়েছে যারা দূরের ওয়েটিং, নবম দশমে এখনও প্যানেল হয়নি, তাতে কজন পাবেন না তার ঠিক নেই। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে একটা প্রসেস চলছে, সেটাকে তো বন্ধ করার কোনো জায়গা নেই। সেটা যেমন চলছে চালাতেও হবে আর অতি দ্রুততার সাথেও করতে হবে। সেক্ষেত্রে আমরা চাইবো সরকার যেন 2016 নিয়ে সরকারের সুপ্রিম কোর্টের দ্বারস্থটা হয় পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, সেটা একটা পথ সরকার করুক। আর তার সঙ্গে এটাও ভাবনা চিন্তা হোক যে
যদি এই 25-এর প্রসেসটাই শেষ কথা হয়ে থাকে এবং এটা অতি দ্রুত করতেও হবে, তাহলে নট কল, দূরের ওয়েটিং, তাদের কি ব্যবস্থা হবে? একদিকে তো শিক্ষার হাল খুবই খারাপ, সেখানে বিভিন্ন স্কুলে শিক্ষকের অভাব, তার উপর এই চাকরি হারানোর ফলে স্কুলগুলি কিন্তু শিক্ষকের অভাবে ধুঁকছে। এখন এই সামনেই 31শে আগস্ট পর্যন্ত কিন্তু যোগ্য চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ রয়েছে। যদি এই 31শে আগস্টের আগে কোনো রকম এক্সটেনশনের ঘোষণা না করা হয়, তাহলে কিন্তু যোগ্য চাকরিহারারা কি করবেন, যোগ্য চাকরিহারা শিক্ষকরা কি করবেন তা তারা জানেন না। অর্থাৎ 31শে আগস্টের পর তাদের ভবিষ্যৎ একেবারে ধোঁয়াশার মুখে। এবং একেবারে পাল্টা শিক্ষাকর্মীরা, যারা যোগ্য শিক্ষাকর্মী রয়েছেন, তাদের কিন্তু এখনও বেতন পাচ্ছেন না তারা মাসের পর মাস ধরে। সেই বেতন নিয়েও কিন্তু এখনও কোনো রকম ঘোষণা করেনি রাজ্য সরকার।